বাংলাদেশের মানুষ তো গণতান্ত্রিক না, এবং গণতন্ত্র কী জিনিস সেটা তারা বুঝেও না এবং মানেও না, এবং কেন মানে না সেটা তো ধর্মীয় কারণে। আমি কিন্তু এই একই কথা বারবার বলি, জাস্ট মানুষের মনের মধ্যে বিষয়টাকে ঢুকিয়ে দেওয়ার জন্য। ইসলাম অনুযায়ী গণতন্ত্র হারাম, তাই না? এটাই হলো মুসলিম দেশগুলোতে গণতন্ত্র অনুপস্থিতির আসল কারণ। কিন্তু তারপরও মুসলিম দেশগুলোতে আবার ক্ষমতার পরিবর্তন চায়, যেমন বাংলাদেশে, তাই না? এখন গণতান্ত্রিক যদি না হয় তাহলে কীভাবে ক্ষমতার পরিবর্তন হয় সেটা কিন্তু বোধগম্য না। এবং একই সঙ্গে আর একটা জিনিস, যেহেতু গণতন্ত্রের অনুষঙ্গ হলো কি বাক স্বাধীনতা, তো এরা কিন্তু ওই যে বাক স্বাধীনতা চায় কীরকম জানেন? তার নিজেদের ধর্ম এবং নিজের দর্শন, নিজের ধর্মীয় বিশ্বাস, এইটা নিয়ে কেউ কোনো সমালোচনা করতে পারবে না। কিন্তু এরা অন্য মানুষের ধর্ম, বিশ্বাস, আদর্শ নিয়ে একেবারে অশ্লীলভাবে সমালোচনা করতে পারবে। এইটা এত কিছুর পরেও বাংলাদেশের মানুষ, অন্তত আমার কাছে যেটা মনে হয়, গণতন্ত্র মানে কি বোঝে জানেন? গণতন্ত্র মানে তারা বুঝে যেমন ইচ্ছে খুশি করবে, অর্থাৎ লুট তরাজ ভাঙচুর যা ইচ্ছে খুশি করবে। এইটা হলো তার ব্যক্তি স্বাধীনতা, ক্লিয়ার। আর বাক স্বাধীনতা বলতে কি বোঝে জানেন? গালি গালাস, অপমান, গঞ্জনা, হুমকি ধামকি, এগুলাকেই তারা বাক স্বাধীনতা বুঝায়। এই যে ভূমিকা এতক্ষণ ধরে দিলাম, কেন দিলাম বলেন তো? ভূমিকাটা এই কারণে দিলাম, কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মানে যাদের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আছে, সেই সমন্বয়ক, ছাত্র, বৈষম্য বিরোধী নেতা, এখন এনসিপি পার্টির নেতা, তাই না? তো এরা তো মনে করে যে 5 আগস্টে বাংলাদেশে নতুন করে স্বাধীনতা তারা অর্জন করছে, অর্থাৎ এইবার এই স্বাধীনতা এবং একই সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকার বলতে তারা এটাই বোঝে, তারা যা ইচ্ছে খুশি তাই করবে, ভাঙচুর, লোট পাট, আগুন জ্বালানো, যা ইচ্ছে খুশি করবে। এটা হলো তাদের স্বাধীনতা, মানে স্বাধীনতা বলতে এটাই বোঝে। আর গণতান্ত্রিক বাক স্বাধীনতা কী বলতে বুঝায়, সেটা হচ্ছে যে এদের ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না, এবং এরা যা কি ইচ্ছা খুশি হুমকি ধামকি দিবে। এবং সেই ক্ষেত্রে তারা যে কোনো নর্মাল কোনো অন্য দলের লোক অথবা কোনো সাধারণ লোকের বিরুদ্ধে বলবে তা কিন্তু না, একেবারে সরকারের বিভিন্ন ইনস্টিটিউশন সম্পর্কে এই একই কথা বলবে। এবং নট অনলি দ্যাট, এমন না যে সরকারের সমালোচনা করা যাবে না বা কোনো ইনস্টিটিউশনের সমালোচনা করা যাবে না, না, এই বিষয়টা এরকম না। এরা আসলে সরকার এবং ইনস্টিটিউশনকে রীতিমতো হুমকি ধামকি, তাদের বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব, সশস্ত্র বিপ্লব, এই সমস্ত কথাবার্তা, এগুলাকেই তারা মনে করে যে বাক স্বাধীনতা। কেন এতগুলো কথা আবারও আমি বললাম? কারণ এখন তো অনেকেই জানেন, হাসনাত আবদুল্লাহ বলে যে একজন যে সমন্বয়ক ছিল, এখন তো ওই এনসিপি নেতা, হঠাৎ করে একটা সে কী করলো, তার একটা ফেসবুকে একটা স্ট্যাটাস প্রসব করলো, এবং করে সেখানে সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করে সেনাবাহিনীর বিরুদ্ধে কি জিহাদ ঘোষণা করলো, তাই না? এবং একই সঙ্গে তারা কি করলো, দেখলাম যে তাদের কিছু পোলাপাইন রাস্তায় নেমে একেবারে ওয়াকার না হাসনাত, অর্থাৎ সেনাবাহিনী প্রধান এখন ওয়াকারুজ্জামান থাকবে নাকি হাসনাত আবদুল্লাহ হবে, এইটাই স্লোগান দিল। এখন চিন্তা করে দেখেন, এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে এই যে বিদ্রোহমূলক কথা, এটা কি গণতান্ত্রিক অধিকার বা এটা কি বাক স্বাধীনতা বলে? এটা কি রাষ্ট্রদ্রোহিতা না? আপনি সেনাবাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি তাদের বিরুদ্ধে তো আপনি যখন বলবেন যে ওয়াকার না হাসনাত, তার মানে কি আপনি ওয়াকারের এগেনস্টে আপনি বিপ্লব শুরু করলেন না, বিদ্রোহ শুরু করলেন না? তো ওয়াকারুজ্জামান কি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তাই না? এটা তো ভাই একটা ইনস্টিটিউশন, তাই না? ওয়াকারুজ্জামান তো শুধুমাত্র একজন ব্যক্তি না, সে তো একটা ইনস্টিটিউশন, সেনাবাহিনীর ঐক্যের প্রতীক। তো আপনি যদি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং ওই পদ যদি আপনি দখল করতে চান, তাহলে কি আপনি রাষ্ট্রবিরোধী অপরাধ করলেন না? অথচ এই বৈষম্য বিরোধী এরা মনে করে যে এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এগুলো কিন্তু গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা। এবং ওই যে সজীব ভুইয়া একটা সাক্ষাৎকারে বলছে না যে 5 আগস্টে যদি তারা সফল না হতো, মানে শেখ হাসিনার পতন না ঘটতো, তাহলে তারা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল। এবং যদি ঘটনা এমন হতো যে শেখ হাসিনার পতন ঘটলো না, তাহলে তাদের সব কিছু রেডি ছিল। এই কথাগুলো কিন্তু বলে যাচ্ছে এবং মনে করছে এটা কিন্তু বাক স্বাধীনতা।
আচ্ছা বলেন তো, একটা দেশে কখন সশস্ত্র বিপ্লবের বিষয়টা আসে? বাংলাদেশ কি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছে যেখানে সশস্ত্র বিপ্লব করতে হবে? আর যদি কেউ বলে সেই কাজটা করবে, তাহলে কি সেটা রাষ্ট্রদ্রোহীর অপরাধ হলো না? কিন্তু না, এরা বুঝছে, এরা কিন্তু সেটা বুঝছে না। এরা মনে করছে এটা তাদের বাক স্বাধীনতা, বুঝছেন? এখন এইসব নিয়ে আপনি তাদের সাথে তর্ক বিতর্ক করেন এবং বলেন যে তোমরা যে কথাগুলো বলছো এগুলো তো রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য অপরাধ, এবং তোমাদেরকে এখন তো ধরে নিয়ে আদতে ঢুকানো তো বটেই। একই সঙ্গে রাষ্ট্রবিরোধিতার রাষ্ট্রদ্রোহী অপরাধী সাব্যস্ত করে তোমাদের তখন জেল জুলুম তো দূরের কথা, তোমাদের সরাসরি ফাঁসি হওয়ার কথা। না, এগুলো কেউ কিন্তু এদের কাছে বলতে পারবে না। তো যাই হোক, হাসনাত আবদুল্লাহ কিন্তু মোটামুটি সেনাবাহিনীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। এবং নট অনলি দ্যাট, খেয়াল করে দেখেন যে ওই যে ফুয়াদ বলে একটা ছেলে আছে, ছেলে না আসলে লোক, ওই যে এবি পার্টি না কি জানি তার নেতা, সে কিন্তু বলছে কি ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিবে। এবং এই লোকটা আবার নাকি ব্রিটেনে গিয়ে ব্যারিস্টারি পড়ছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? পশ্চিমা দেশগুলোতে গিয়ে সেখানে গণতন্ত্র দেখে আসছে, বাস্তবে গণতন্ত্র দেখে আসছে, বাক স্বাধীনতা কি যেন সেটা সে দেখে আসছে। তো এই লোক এখন এই একটা রাজনৈতিক দল এবি পার্টি মানে কি, যে জামায়াতের মনে হয় বি টিমের কি, তো তারা সে কি বলছে, ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ভাই, এটা কি বাক স্বাধীনতা বলে? ক্যান্টনমেন্ট হলো সেনাবাহিনীদের জায়গা, তাই না? যে সেনাবাহিনী হলো কি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। তো তাদের মানে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার এ ধরনের হুমকি, এটা তো ভাই গণতন্ত্রের বাক স্বাধীনতার বিষয় না। তো এটা তাহলে রাষ্ট্রদ্রোহিতা, তাই না? কিন্তু দিব্যি এগুলো করে যাচ্ছে, বলে যাচ্ছে, তাই না? এবার অ্যাট দ্য সেম টাইম অদ্ভুত ব্যাপার, বাংলাদেশে কেউ যদি জয় বাংলা স্লোগান দেয় তাকে ধরে নিয়ে হাজতে ঢুকাচ্ছে। জয় বাংলা স্লোগান দিলে, যেটা নাকি স্বাধীনতা মুক্তিযুদ্ধের সেই 71 সালের যে মূলমন্ত্র এবং মেইন স্লোগান জয় বাংলা, সেইটা দিলে তাকে কিন্তু ধরে নিয়ে হাজতে ঢুকাচ্ছে। অথচ এই যে সার্জিস বলছে হাসনাত আবদুল্লাহ, তারপরে এই যে ফুয়াদ, এরা কিন্তু একেবারে সেনাবাহিনীর এগেনস্টে বিদ্রোহাত্মক কথাবার্তা বলেও কিন্তু এটা কিন্তু তাদের বাক স্বাধীনতা, কোনো অন্যায় অপরাধ নাই। এ হলো বাংলাদেশের মানুষ কিন্তু বাক স্বাধীনতা বলতে এটাই বুঝায় যে তারা যাকে ইচ্ছা খুশি হুমকি ধামকি দিবে, দরকারে হত্যার হুমকি দিবে, কোনো সমস্যা নেই। দিস ইজ দেয়ার ফ্রিডম অফ স্পিচ, ওকে? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই হাসনাত আবদুল্লাহ সে এই ধরনের সেনাবাহিনীর বিরুদ্ধে জিহাদ ঘোষণার পরই অদ্ভুতভাবে একদিন যেতে না যেতেই তাদেরই দলের অন্য একজন নেতা কি সার্জিস আলম, সে বলছে না না না, সেনাবাহিনীর প্রধানের কার সাথে আমরা দেখা করছিলাম, সেখানে এই ধরনের কোনো কথাবার্তা হয় নাই, হাসনাত আবদুল্লাহ একটু বেশি বলে ফেলছে, বিষয়টা হলো এরকম ছিল না, ইত্যাদি 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 বলে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে কি হবে? অলরেডি এই হাসনাত আবদুল্লাহ খালি স্ট্যাটাসই দেয় নাই, তারা আবার ওই রীতিমতো তাদের লোকজন রাস্তায় নেমে মিছিল করে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করছে। এরপরে এসে যখন বুঝতে পারছে যে এটা তো অত্যাধিক বাড়াবাড়ি হয়ে গেল, তখন তারা কি করছে, পরের দিন স্ট্যাটাসে যে সার্জিস আলম যে এমনি দিয়েছে তা কিন্তু না। খেয়াল করে দেখেন, এরা সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে কি জন্য? সেনাবাহিনী প্রধান নাকি বলছে যে রিফাইন্ড আকারে আওয়ামী লীগ নাকি ইলেকশনে আসবে। আরে বাবা, এখানে সেনাবাহিনীর অপরাধ কি? তোমাদের বস ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবই তো বলে দিয়েছে। তাকে যখন জিজ্ঞেস করছে ওই যে বিদেশি কোন সাংবাদিক যে আওয়ামী লীগকে কি আপনি নিষিদ্ধ করবেন, তা সে নিজেই তো বলছে না এই ধরনের কোনো প্ল্যান পরিকল্পনা নেই। তুমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করে তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য আন্দোলন না করে তুমি সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে মানে বিদ্রোহ ঘোষণা করছো, মানে মস্কারি নাকি? এটা কি একটা মস্কারি হলো না? সেনাবাহিনী প্রধান কি রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান না? সে তো সরকারের একজন কর্মচারী মাত্র। তো যেখানে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছে যে আওয়ামী লীগকে নিষেধ করার অর্থাৎ নিষিদ্ধ করার কোনো চিন্তাভাবনা তার নাই, তো এখন তাহলে সেনাবাহিনী এর প্রধান বড় হলো না এই ডক্টর মোহাম্মদ ইউনূস বড় হলো? কোনটা? এদের উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ তাদেরই বসের এগেনস্টে কথা বলা না?
সেটা কিন্তু বলেনি। এবং নট অনলি দ্যাট, খেয়াল করে দেখেন যে এদেরই একজন সহসাথী ওই যে সজীব ভুঁইয়া, সেও কিন্তু একই সুরে ওই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছে। কী ভয়ঙ্কর ব্যাপার, কী ভয়ঙ্কর ব্যাপার। একজন মন্ত্রী, সে তার একজন মন্ত্রীর পর্যায়ে উপদেষ্টা, তাই না? তো সে প্রধানমন্ত্রী পর্যায়ের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কথা বলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখনও চুপচাপ বসে আছে, এখনও তাকে কিন্তু করেনি, স্যাক করেনি। আর যদি উনি স্যাক করতে নাই পারেন, তাহলে ওনার যে সম্মান সমীহ এখনও যেটুকু অবশিষ্ট আছে সেটুক নিয়ে তো তার নিজেরই স্যাক হয়ে গিয়ে মানিজ্যত নিয়ে কেটে পড়া উচিত না। ওনার তো বোঝা উচিত যে উনি কোন আগুনের উপরে বসে আছেন, তাই না? বাঘের পিঠে সবার হয়ে বসে আছেন। তো যাই হোক, সার্জিস আলম এখন কি করছে, একটু মলম দেওয়ার চেষ্টা করছে। এই হাসনাত আবদুল্লাহ যে মাত্রা ছাড়া কর্মকাণ্ড করছে, এটা তারা মনে হয় বুঝতে পারছে। এবং কখন বুঝতে পারছে জানেন? এমনি এমনি বুঝতে পারে নাই। গতকালই তো তারা আওয়ামী লীগকে কী করবে, নিষিদ্ধ করবে। এই জন্যে তারা একটা মিছিলের ডাক দিয়েছিল না, সবার ডাক দিয়েছিল না ঢাকা শহরে। তো আমি ওই সেই মিছিল টিছিল এবং সবার ছবি টবি খুব ভালো করে দেখলাম। নানাভাবে ক্যামেরা ধরে ওখানে যে লোকজন আছে মানে বেশি দেখানোর চেষ্টা করছিল, কিন্তু আমি অনেক অ্যাঙ্গেল থেকে অনেক ছবি ভিডিও দেখে আমি দেখলাম যে হার্ডলি 500 লোক হবে, এবং তার মধ্যে আবার অর্ধেকই ওই যে আমাদের মতো যারা নাকি ইউটিউব করে, তারা মোবাইল ফোন নিয়ে ছবি তোলে। আর কিছু ওই মিডিয়ার আছে, সাংবাদিক আছে, তারা ছবি তোলে। মানে 50-50 হলো তাদের অরিজিনাল সাপোর্টার, আর 50 হলো ওই যে যারা ইউটিউবে ছবি এই ভিডিও বানায় ছাড়ে, রং সং মাখিয়ে, তারপরে আকর্ষণীয় কথাবার্তা বলে যে ভিডিও বানায় না ওরা, আর ওই যে কিছু সাংবাদিক আছে। তাহলে চিন্তা করে দেখেন, যখনই এরা দেখছে যে এখন তো তাদের ফায়ের নিচে আর মাটি নেই, দেশের পাবলিক তো আর এখন তারা ডাকলে আর আসে না, আর যাবেই বা কেন? অলরেডি দেশের পাবলিক জেনে গেছে 5 আগস্টের যে অভ্যুত্থান এটা ছিল জাতিসংঘের ষড়যন্ত্র, আমেরিকার ষড়যন্ত্র, আমেরিকার টাকায় পাকিস্তানের ISI এর ষড়যন্ত্র, তাই না? এবং তারপরেও ধরা যাক সে কাহিনা পতন ঘটছে চোখে। বাট পরবর্তীতে গত 7 মাসে এই সমন্বয়ক যারা আছে এরা কি বিপুল পরিমাণে টাকা পয়সা উপার্জন করছে, সেটা তো ভাই এদেরই আর একজন মেন্টর, সে ইলিয়াস, আমেরিকা থেকে তো বলে দিচ্ছে একবার পয়েন্ট টু পয়েন্ট যে এই আসিফ নজরুল কত হাজার কোটি টাকা উপার্জন করছে, তারপরে মাহফুজ আলম কি 5 কোটি টাকা নিচে নাকি কোনো ডিলই করে না, হাসনাত আবদুল্লাহ বা সার্জিস এরা কত শত কোটি টাকা আয় করছে। তো এদেরই তো মেন্টর ওই যে ইলিয়াস হোসেন, আমেরিকান নিউ ইয়র্ক থেকে বলে দিচ্ছে না, দিচ্ছে তো, এটা তো আমাদের বলার দরকার নেই। অর্থাৎ যাদের কথায় এরা আন্দোলন করতো এবং যাদের কথায় বাংলাদেশের মানুষ আসছে নাম ছিল, সেই লোকই তো বলে দিচ্ছে, তাই না? তো দেশের পাবলিক যখন জেনে গেল যে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে এরা এখন বেশ রং তামাশা আছে, শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, এখন গায়ে তাদের দামি জুতা, দামি কাপড় চোপড়, দামি মোবাইল ফোন, দামি গাড়ি, এবং একই সঙ্গে ধামাধাম এরা বিয়ে শাদিও করে ফেলছে। এখন এরা ডাক দিলে কি পাবলিক আর রাস্তায় নামে? এখন আর রাস্তায় নামে না, নামে তো নাই। উল্টে এখন এদের বিভিন্ন জায়গায় দেখলাম যে মিটিং সিটিং, এমনকি ইফতার মাহফিলে, কুমিল্লা না সিলেট কোন জায়গায় জানি, সেখানে ঝামেলা করে মারামারি করেছে ইফতার পার্টিতে এই এনসিপির লোকজন। তারপরে পুলিশ একটা না দুইটাকে ধরে নিয়ে হাজতে ঢুকিয়েছে। তো যাই হোক, এই হলো অবস্থা। সাধারণ পাবলিকরে হ্যাঁ বেশ কয়েকবার বোকা বানানো যায়, কিন্তু বারবার বোকা বানানো যায় না। আর যখনই এই সার্জিস আলম দেখছে যে তাদের ডাকে লোকজন যখন আর আসেই না, ওদিকে হাসনাত আবদুল্লাহ তো সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, তাহলে এখন আর 2-1 দিন পরে তো পিঠে ছাল নাও থাকতে পারে। কি পরিস্থিতি এরকম না? এখন সেনাবাহিনী প্রধান যদি এই যে হাসনাত আবদুল্লাহ বা সার্জিস এদের কাউকে ধরে নিয়ে যদি হাজতে ঢুকায়, মোটামুটি স্যাং দোলা করে সাইজ করে দেয়, তো এদের রক্ষা করার জন্য কেউ যাবে? আমার তো মনে হয় না কেউ যাবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও যাবে না, কারণ অলরেডি এরা যে অপরাধ করে ফেলছে, সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, তাই না? তথাপি এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ও যদি এখানে তাদেরকে বাঁচাতে যায়, তাহলে আন্তর্জাতিকভাবে সেও তো একটা কালভিরিট হিসেবে গণ্য হবে, তাই না?
তো এই জিনিসটা এখন এরা বুঝতে পারছে বলে সাথে সাথে এখন ঢাক দেওয়ার জন্য যে সার্জিস আলম এখন ভিন্ন সুরে কথা বলছে। এখন আমি ঠিক জানি না সেনাবাহিনী আসলে কী করবে, তারা এখনও ধৈর্য ধারণ করছে, ভবিষ্যতে কী হতে যাচ্ছে খুব নাটকীয়ভাবে পরিবর্তন ঘটতেছে। যেমন আজকে এই মুহূর্তে যে অবস্থা, 1 ঘন্টা পরে ঠিক এই একই অবস্থা থাকবে কিনা কে জানে। বাংলাদেশে এখন নাটক খুব দ্রুত, মানে ওই যে একসময় আমরা ওই যে ভিডিও টিডিও একটু স্পিড বাড়ায় দিই না, মানে ফরওয়ার্ড করে দেয় খুব দ্রুত গতিতে, তাই না? বাংলাদেশের ড্রামা কিন্তু এখন খুব দ্রুত গতিতে চলছে। এর সাথে তাল মিলায় আসলে এখন কি হচ্ছে এর প্রেক্ষিতে 1 ঘন্টা পরে কি হবে এটা বলা খুবই মুশকিল, খুব টাফ ব্যাপার। তো যাই হোক, দেখা যাক কী হয়। ধন্যবাদ।